আমরা যেটা শুনেছি যে ইলেকশন হবে না, ওয়াটার ফ্লোজ ইজ ওয়ান অ্যাসপেক্ট, কিন্তু হাউ ডু উই ডিসকাস আর অ্যাগ্রো প্র্যাকটিসেস? উই নেভার ফেল্ট দ্যাট ইন্ডিয়ার যে নেবারহুড ফার্স্ট পলিসিটা, এটা সামহাউ ইন্ডিয়ান ইন্টারেস্টটাকে বেশি সার্ভ করেছে রাদার দেন আর্স। সেটা একটা ঘটনা যে বাংলাদেশ এটা একটু বেশি চিন্তা করে, বা আমি বলি কি সবসময় আমাদের দেশে না কারোর সময় নেই, কেউ জানলোই না এক্স্যাক্টলি দাস কি বলেছিল, কিন্তু ঝাঁপিয়ে পড়ে 22 জন তাকে মেরে ফেললো। এটা ভারতের জন্য সত্য যে ওখানকার যে মুসলিম মাইনরিটিসরা আছে তাদের ফিয়ার ফ্যাক্টরটাও অ্যাড্রেস করতে হবে। এই যে রিজনালিজমের কথা বলছি, রিজননেসের যে কথাটা বলে, সাউথ এশিয়ানেসের কথা বলে, তার মধ্যে আমি বিশ্বাস করি ইন্ডিয়া বাংলাদেশ ইজ দ্য এপিটোম অফ দ্যাট। ঢাকা স্ট্রিমের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন এবং ভারতের ওপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত। ধরো গতকাল আমাদের একটা বড় নির্বাচন হয়ে গেছে এবং অনেক ধরনের প্রশ্ন উঠেছিল, অনেক ধরনের আমরা দেখেছিলাম কথাবার্তা হচ্ছিল যে নির্বাচনের পরে কি বসন্ত হবে কি না, আমরা কখনো আর ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবো কি না। আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়া এগুলো ভরে গেছিলো অনেক এগুলো নিয়ে। ধরো সাধারণ মানুষের মনেও অনেক ধরনের আতঙ্ক ছিল। তো আমার মনে পড়ে তুমি 2024 সালেও এসেছিলে নির্বাচনের সময়, এবং তখনও তুমি অনেক মানে তোমার কিছু বক্তব্য ছিল যেখানে তুমি প্রজেকশনসও করেছিলে। সো এই নির্বাচন নিয়ে, দক্ষিণ এশিয়া নিয়ে এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে আমরা একটু আলাপ করি। তোমার কি মনে হলো যে বাংলাদেশের নির্বাচনটা কেমন হলো, and how do you look at it that not only the elections, কারণ তুমি গতকাল ইলেকশন দেখেছো সেটা আমরা জানি, but you know like how do you see Bangladesh moving forward and where Bangladesh is positioned today দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বা গ্লোবালি, how do you look at it? সবচেয়ে আগে তো তোমার সঙ্গে বসে গল্প আলাপ করছি, সেটাই একটা খুব ভালো জায়গা আমাদের দুজনের পক্ষে। বসন্তের শুভেচ্ছা তোমাকেও, আমরা দুজনেই বসন্তের রঙে আছি। হ্যাঁ, আমার খুব যেটা সবচেয়ে আগে মনে পড়ছে, তুমি কথাটা বললে যে 24শে জানুয়ারি ইলেকশনটা আমি দেখেছিলাম, আমি খুব দুঃখিত ছিলাম, আমি এক্সপ্রেসও করেছিলাম সেটা তোমাদের সবার কাছে, সেটা নিয়ে বলে। সেই অনুযায়ী আমাদের এখানে যেটা একটা খালি সোশ্যাল মিডিয়াতে একটা আছেও, নর্মালি আমাদের যেটা অ্যানালিস্টদের যে জায়গাটা, ডোমেনটা, ওখানেও তোমাদের এখানেও আমার দেশেও খুব একটা প্রথম আমরা যেটা শুনেছি যে ইলেকশন হবে না, সেটা আমাদের দেশে খুব শোনা যাচ্ছিল। ইনফ্যাক্ট আমি বলবো আমার কিছু বাংলাদেশি বন্ধুদের মুখেও এটা শুনেছি যে ইলেকশন হবে না, একটা কিছু অন্য কিছু সিচুয়েশন তৈরি হয়ে যাবে। কয়েকজন বলেওছে যে আর্মি টেক ওভার করবে, মানে এগুলো আমাদের অ্যানালিস্টদের মুখেও শোনা গেছে, এখানকার অ্যানালিস্টদের মুখেও। তো সেরকম জায়গায় আমাদের মতন কয়েকজন আছে যারা সবসময় আশাবাদী ছিলাম যে ইলেকশন হবে। আমাদের সবসময় মনে হয়েছিল ইন্টারিমটা একটা টেম্পোরারি একটা সিচুয়েশন। সেই কারণে সবচেয়ে আগে সেটা আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ, ইলেকশন যেরকম প্রমিস করা হয়েছিল একদম ডেটে অনুযায়ী হয়েছে। সেই যখন ডিক্লেয়ার করা তো প্রথম ফেব্রুয়ারি বলা হয়েছিল, তারপরে যখন ডেটটা এলো, সো সেটা একটা অফকোর্স আমার মানে খুব খুশি, খুব মানে স্যাটিসফাইড দ্যাট এটা আমরা মানে যারা আমরা বিশ্বাস করতাম যে হ্যাঁ ইলেকশন দিন হবে, আসবে। আর তার উপরে যে এত সুন্দরভাবে ইলেকশন হয়েছে, দেখুন প্রথম দিকেই আমি মনে আছে প্রফেসর ইউনুস বলেছিলেন যে বাংলাদেশের বেস্ট ইলেকশন হবে, সেটা আমার খুব কানে বাজে কথাটার, কিন্তু মাঝখানে এত কিছু এদিক ওদিক হয়ে গেছিলো দ্যাট সেটার ওপর ঠিক ভরসা রাখতে পারছিলাম না যে বেস্ট ইলেকশন কিনা। বেস্ট কিনা জানি না, কিন্তু খুব সুন্দরভাবে ইলেকশন হয়েছে, সেটা আমরা তো কালকে দেখেছি। অনেক জায়গায় তুমিও আমার সাথে গেছিলে, আমি সকাল থেকেই কালকে ঢাকায় যেতে যত কটা পেরেছি, সব কটা তো হয় না সেন্টার দেখা,
আমি যেটা দেখেছিলাম সবচেয়ে, সেটা আমাদের মানে মনে রাখার জিনিসটা, যে বাচ্চারা এসছে মা বাবাদের সাথে, তার মানে ছবি তুলছিল, হ্যাঁ সেলফি তুলছে। আমি অনেকের সাথে কথা বলেছি যারা বিদেশের ফ্যামিলি আছে, তাদেরকে দেখাচ্ছে যে এরকম দেখ জিনিসটা কত সুন্দর করে করা হচ্ছে। খুব লম্বা লাইন, এসে তোমাকে কেউ গল্প করছে 3 তলার ওপরে ভূতের ঘর, নিচে অবধি। আর এটা আমি দুপুরের কথা বলছি, সকালের দিকে না। সকালের দিকে তো আমরা জানি ভিড়, লোকজন বেশি আসে। 1:30-2টোর সময় খাবারের সময় আমি দেখেছি কিউ তখনও চলছে। সেলফি, আইসক্রিম খাচ্ছে, তোমাকে আমি বলেছি যে সবাই কি সুন্দর মজা করে কোথায় পাচ্ছে আইসক্রিম, এগুলো নিয়ে আমরা চিন্তা করছিলাম। তো সেই কারণে আমার মানে এত তো ইলেকশন হয়েছে সেই জায়গাটা, আর এত সুন্দরভাবে হয়েছে। আমি ইনফ্যাক্ট কাউকে খোঁজ করছিলাম যে প্রত্যেক ইলেকশনে আমরা জানি সাউথ এশিয়া বলো সব জায়গাতেই, বাংলাদেশে ভায়োলেন্স হয়, কিন্তু এখানে খুব ইনসিডেন্ট খুব কম রিপোর্ট করেছে। আর একটা কি পার্সেন্টেজ আমায় বললেন যে খুবই কম মার্জিন। কিছু একটাই পার্টিকুলার বোধহয় বলবো যে ইলেকশন রিলেটেড বোধহয় একটাই ভায়োলেন্স বা ডেথ যেটা হয়েছে সেটা, বাকিগুলো কিন্তু অন্য মানে ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, সেইগুলো ইলেকশন রিলেটেড ঠিক না। সো সেটা হ্যাঁ এক্স্যাক্টলি, তো সেইগুলো। তো আমি তো মানে খুব ভালো লাগছে আমার এই যে যেটা সবাই যে সেফ ফিল করেছে, ফ্রি ফিল করেছে। কারণ তুমিও জানো যে মাঝখানে ইলেকশনের আগে খুব একটা ধারণা হয়ে গেছিল, অ্যাগেন্স্ট ন্যারেটিভ তৈরি করা হয়েছিল একটা পার্টিকুলার সেকশন, যে খুব ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে, ভায়োলেন্স হবে। এবং আরেকটা বড় জিনিস ছিল যে মানুষের কথা ছিল যে কথাটা তুমি বললে, আমাদের মধ্যেও কিন্তু একটা ভয় ভীতি কাজ করছিল যে ইলেকশন হবে কিনা, কতটা ভায়োলেন্স হবে, লোকরা বের হতে পারবে কিনা, ঠিকভাবে ঘরে ফিরতে পারবে কিনা, এগুলো ছিল। বাট মানুষ কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে গেছে, ঠিক তাই না? তোমার এই জিনিসটা মনে হয়েছে না যে খুবই, যে নালে কেউ খুব অনেক জায়গায় দেখেছি বৃদ্ধ ফ্যামিলি মেম্বারসরা এসছে, হুইল চেয়ারে কতজন এসছে, অনেক জায়গায় দেখেছি আমি। অফকোর্স এটাও আমি বলছিলাম, তোমার সাথেই বলছিলাম যে অনেক জায়গায় দেখেছি ঠিক ডিসেবল ফ্রেন্ডলি না। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে যে স্পেশাল নিডস যাদের সেটা ছিল না। আমার মনে হয় সামনে যারা আবার নিশ্চয়ই নির্বাচন করা হবে, বিভিন্ন পর্যায়ে নির্বাচন রাখবেন, হ্যাঁ অনেকেরই স্পেশাল নিডস আছে। এবং আমরা কালকে টিভিতে দেখছিলাম যে একজন 100 বছর বয়স, উনিও কিন্তু ভোট দিতে এসেছেন। আমি একজন মহিলাকে দেখেছিলাম, ওনার পায়ে প্লাস্টার দেওয়া, তারপর উনি ওই অবস্থাতে 3 তলায় উঠেছিলেন। সো আমার মনে হয় যে এই মানে এই সেন্সিটিভিটিগুলোকে আনতে হবে। এবং আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা মনে হয়েছে যে তৃতীয় লিঙ্গদেরও কিন্তু একটা লিস্ট ছিল, এবং তাদের মধ্যে থেকে একজন ভোট দিয়েছিল কালকে পর্যন্ত আমি শুনেছি সেটাই। এবং ভবিষ্যতে এটা বাড়বে আমরা আশা করি, যে মানে সত্যিকার অর্থে সব মানুষ, মানে প্রত্যেক স্তরে মানুষ যেন ভোট দিতে পারে, সেটাই আমরা আশা করব, তাই না? সেটা একটা বড় জায়গা। যে তুমি রাধা, আচ্ছা আমি এই কথাটা মানে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক এবং অ্যাট দ্য সেম টাইম যে পলিটিক্স অবজার্ভ করে, ফলো করে এবং আন্তর্জাতিক সম্পর্ক এগুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করে, এই যে বললেন না যে ন্যারেটিভ তৈরি হচ্ছিল, এবং তোমাদের দেশ মানে ইন্ডিয়াতে এটা মনে করা হচ্ছিল যে ইলেকশন হবে না, মানে এইটা যে বাংলাদেশ মানে রীতিমতো মনে হচ্ছিল যে একটা। এবং আমি গতকালও দেখছিলাম যে একটা মানে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে ভারত থেকে এরকম করে বলা হচ্ছিল না ভোটের পক্ষে যেন মানুষ ভোট দেয়। সো এইটা তুমি কি মনে করো যে এই গত 1.5 বছরে যা ঘটে গেল ভারত মানে এবং বাংলাদেশের সম্পর্কে, হাউ ডু উই কাম আউট অফ ইট? মানে আমি বুঝেছি যেটা টানাপোড়েন, লেট আস বারি দ্য পাস্ট, বাড়ি হয়তো সম্ভব হবে না, কিন্তু মানুষের মেমরিতে তো অনেক কিছু থাকবে, একটা হিলিং প্রসেস তো স্টার্ট করতে হবে নিশ্চয়ই। কারণ দেখো মানে এটা জানাই কথা যে আমাদের ভারতের সাথে আওয়ামী লীগের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেই কারণে অনেক কিছু করা গেছে। কিন্তু আমাদের সঙ্গে আওয়ামী লীগের কাজ করার যে একটা জায়গা ছিল বলে যে আর কারোর সঙ্গে করতে পারবো না, এটা তো নিশ্চয়ই না। আমার মনে হয় ইটস আ ওয়েক আপ কল ফর ইন্ডিয়া অলসো। একদম তাই, মানে আমরা নিজেদের মধ্যে যেটা কথা বলছিলাম যে এটা একটা রিস্টার্টের সময়, রিবুটের একটা জায়গা। আর আমার যেটা মনে হয় কি, আগে আমাদের যেটা ছিল একটা খুব ইমোশনাল সেন্টিমেন্টাল কন্টেন্ট একটা ব্যাপার ছিল সম্পর্কের মধ্যে, সেটা দরকার নেই তো।
যেটা আমাদের দরকার সেইভাবে এগো, আর যেটা বাংলাদেশের দরকার সেই অনুযায়ী ভারতের সাথে এগোক। এমন কি আছে যে আমাদের পুরনো ইতিহাসকে ধরে বসে থাকতে হবে? এখন দুদিকেই মানে ইউথ ডিভিডেন্ড এই কথাটা আমরা সবসময় বলি, যেটা বাংলাদেশে তো খুবই এটা না, এই নির্বাচনে ইফ ইউ লুক এট দ্য কম্পোজিশন, ডেমোগ্রাফিক কম্পোজিশন, সেখানে আমরা দেখছি যে ইউথরা অলমোস্ট 40% এসে যাচ্ছে, এবং নারীদের ব্যাপারটাও 49% এর মতো এরকমই আসছে সেখানে। সো এবং তার সাথে অ্যাড হয়েছে টেকনোলজি একটা ব্যাপার। সো আমরা দেখেছি যে যাদেরকে আমরা জেনজি বলছি, কিংবা যে টেকনোলজির মাধ্যমে কিন্তু ইউথরা কানেক্টেডও হচ্ছে আবার ডিসকানেক্টেডও হচ্ছে। আমরা আমাদের জুলাই যখন আন্দোলনটা চলছিল সেই সময় কিন্তু দেখেছি ইন্ডিয়া থেকে ইউথরা সাপোর্টও দিয়েছে, আবার পরবর্তীতে দেখলাম আমরা একটা বিরাট ইয়ে ছিল। সো না, আমি যেটা জায়গাটাতে ছিলাম, সো হাউ ডু উই মুভ ফরওয়ার্ড? আমরা যখন রাধা ইউ উড রিকল যে যখন আমরা ইয়াং ছিলাম তখন আমরা কিন্তু অনেক ট্র্যাক টু ডিপ্লোম্যাসিতে যেতাম, রাইট? নিশ্চয়ই। এবং দ্যাটস হাউ উই কানেক্টেড, আই গট টু নো ইউ। সো তোমার কি মনে হয় যে কি ধরনের, মানে এক ধরনের তো স্টার্ট করতে হবে না, এটা তো শুধু যেটা তুমি বলে শুধু আওয়ামী লীগের সাথে না, অন্যান্য ইয়ের সাথেও কানেক্ট করতে হবে, সবার সাথেই কাজ করতে হবে। এবং অ্যাজ আই সেড দ্যাট ইটস আ ওয়েক আপ কল ফর ইন্ডিয়া অলসো। But how do we take the relations forward? What other measures would you suggest? আর কি হতে পারে? দেখুন, সম্পর্কটা তো এক জায়গায় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমরা জানি, লিডারশিপ টু লিডারশিপ, কিন্তু যেই জায়গাটা মানে ট্র্যাক টুর কথা তুমি বললে, আমি তো বিশ্বাস করি আমি বাংলাদেশকে যতটা চিনেছি, যতটা বুঝতে পেরেছি, আমি এই ট্র্যাক টুতে ছিলাম বলে। কারণ নানা টাইপের, নানা স্পেকট্রামের কথাবার্তা আমি শুনেছি। আমি খালি পলিটিক্যাল শুনিনি, আর্ট অ্যান্ড কালচার দেখেছি, টেক্সটাইল নিয়ে বুঝেছি যে কি কি কাজ হচ্ছে। না, আমাদের সেইভাবেই তো করা হতো ট্র্যাক টুগুলো, না ডায়লগ 4-5 বছর ধরে জড়িয়ে জড়িয়ে আমরা কতগুলো ট্র্যাক টু করেছি। আমার মনে হয় এটা একটা মানে খালি বাংলাদেশের ব্যাপারে না, আমাদের দেশও দেখেছি, অন্য দেশের সাথেও না ট্র্যাক 2, ট্র্যাক 1.5 গুলো খুব কমে যাচ্ছে। মানে একটা গভর্নমেন্ট ডায়ালগস প্রচুর হচ্ছে, অনেক এনগেজমেন্ট হচ্ছে, কিন্তু আমরা যেটা বলি পিপল টু পিপল, যে একটা থার্ড স্পেসের কথা বলি সবসময়, গভর্নমেন্ট বাদ দিয়ে, স্টেট বাদ দিয়ে, সেই জায়গাটা বোধহয় খুব দরকার। স্পেশালি এখন যে ইউথের কথা বলছো, ওই যেটা আমি বলবো যে আমি সবসময়, আমি একটা ইনফ্যাক্ট একটা প্রজেক্ট চেষ্টাও করছিলাম বিফোর এইসব হলো, যে ইউথকে নিয়ে, বাংলাদেশের ইউথ, আমি এখন আমাদের বিশ্বভারতীতে তারা আসে, কলা ভবনে গান শিখছে, বাজনা করছে, অনেক ছেলেমেয়েরা আই থিঙ্ক বছরে আমাদের 100 বা বেশি ফেলোশিপে আসছে ওরা। সেইগুলো তো হচ্ছে কিছু কিছু, নানা ফেলোশিপ বাদ দিয়ে অনেকে আমাদের পড়ছে। কিন্তু যেটা আমি দেখিনি, যেটা স্ট্রাকচারভাবে শুরু করা উচিত আমাদের, যে আমাদের দেশে না ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়েও বাংলাদেশের বোধহয় জানা উচিত যে বাইরে এটা কী হচ্ছে। তো আমি সাজেস্ট করেছিলাম যে কিছু ছেলে মেয়েদের এখান থেকে নিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া, হায়দ্রাবাদে নিয়ে যাওয়া, টু সি দ্য টেকনোলজি, যে চেঞ্জেসগুলো আসছে, অ্যাডভান্সমেন্টসগুলো হচ্ছে, যেগুলো ওদের প্রফেশনাল ক্যারিয়ারে কাজ দেবে। ওরা দেখতে পারবে যে এই কাজগুলো একসাথে করলে কত সেটা দুজনের পক্ষে ভালো। মানে আমাদের ছেলেমেয়েরা তো কাজ করছে, তোমাদের ছেলেমেয়েরাও যদি সেইগুলো যুক্ত হতে পারে। আর এইগুলো তো সব ধরো মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করছে, টেকনোলজি তো সব জায়গাতেই ছড়াচ্ছে। সো কেন আমরা খালি নিজেদের মধ্যে কনফাইন রাখবো? আর খালি গান বাজনা, সেইগুলো তো জায়গাটা আছে, মানে রবীন্দ্রনাথ নজরুলগীতি তো আমাদের প্রাণের, দুদুকের প্রাণের। সেটা বাদ দিয়েও যে প্রজন্ম যেটাতে তাদের একটা ফিউচার দেখতে পারে, সেই জায়গাগুলো যদি আমরা, প্রফেশনাল জায়গাগুলো যদি ট্যাপ করতে পারি, যে কতটা আমাদের অফার করতে পারে দেশ, মানে ইন্ডিয়া। আরেকটা আমার মনে হয় বড় জায়গা আছে যেখানে আমরা জয়েন্ট ক্লাসেসগুলো করতে পারি না। ধরো তুমি ওপি জিন্দালে আছো, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি আছে। মানে একটা যদি আমরা যেটাকে বলি না একটা সাউথ এশিয়াননেস, ওই সাউথ এশিয়াননেসটা কিন্তু আমরা তৈরি করতে পারি। ইনফ্যাক্ট তুমি বলছো জানো, আমি ঠিক সেরকম, যেরকম এরামুস প্রোগ্রামটা আছে না ইউরোপে, আমি ঠিক সেটাই ওপি জিন্দালে চেষ্টা করেছিলাম। সো অ্যাকচুয়ালি গুড থিং ইজ আমি নর্থ সাউথের সাথে কথা বলেছি, নর্থ সাউথ হ্যাজ সাইন্ড আপ উইথ আস। ইনফ্যাক্ট নর্থ সাউথের স্টুডেন্টরা একটা সেমেস্টার কিছু করেও এলো, তারা হয়তো ফেরত এসে গেছে। তো আমরা চেষ্টা করছিলাম যে শ্রীলঙ্কার সাথে, নেপালের সাথে, একটা জায়গায় আমরা আটকে যাচ্ছিলাম, আমাদের এখানে যেরকম আমাদের ইন্ডিয়াতে আর বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার বা ইন্টারন্যাশনাল স্টাডিজ, ওটা আমার কোর্স সাবজেক্ট বলে আমি ওটা নিয়ে এগোচ্ছিলাম। শ্রীলঙ্কা আর নেপালে না পাচ্ছিলাম না,
কারণ ওরা পলিটিক্যাল সায়েন্স লেন্স ইউজ করে, যেই কারণে এটা আটকে গেছে। বাট আজকে হোপফুলি থিংস আর ব্যাক অন ট্র্যাক। আবার যদি আমরা দুটো দেশ একসঙ্গে নিজেদের রিসোর্সেস মানে আউটরিচটা যদি করতে পারি, একটা এই যে সাউথ এশিয়ান নেসটা যেটা কথা বলছো সেটা খুব দরকার, কারণ ছেলে মেয়েদের একটা অ্যাসপিরেশন লেভেলটা আজকাল অন্য জায়গায় চলে গেছে। অ্যান্ড ওরা যদি সবকটা ইউনিভার্সিটি ঘুরে ঘুরে যেটা বেটার সেই সেমেস্টার, আমরা তো এখন সবাই ক্রেডিটে চলে গেছি, ক্রেডিট সিস্টেমে, কারণ দের ইজ নো রিজন ওয়াই উই কান্ট কোলাবোরেট। সো হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি যখন সাউথ এশিয়াননেসটা বলছিলাম না, আমার একটা জিনিস মনে হচ্ছিল যে ইফ ইউ লুক এট ইন্টারন্যাশনাল রিলেশনস or international politics today, it's no longer a unipolar world, it's a multipolar world. And আমরা অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করছি। সেখানে যে ইউথটা বা ফিউচারে ওয়ান হ্যাজ টু এক্সপ্লোর যে আমরা ওয়েস্ট থেকে, আমি বলছি না যে ওদেরকে আমরা মানে সরে আসার কথাটা বলছি না, বাট হাউ ক্যান উই ফাইন্ড আওয়ার own resources, own regionের যে কোর ভ্যালুজ আছে, আমাদের যেগুলো অ্যাপ্রোচেস আছে, এবং সেই জিনিসগুলো ধরে রাখা। এবং এশিয়া মানে সাউথ এশিয়াটাকে ধরো, এই যে নেপালেও একটা অভ্যুত্থান হলো, শ্রীলঙ্কায় হলো, এবং আমরা দেখছি সেখানে একটা মানে প্রত্যেকটা জিনিস মানে কি রিফ্লেক্ট করছে যে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা অফ গুড গভর্নেন্স, অফ ডেমোক্রেসি এবং স্টেবিলিটি, ইকোনমিক স্টেবিলিটি। তো এগুলো তো একটা রিজনাল নেটওয়ার্কসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এনভায়রনমেন্ট, ক্লাইমেট, এগুলো তো খুব ইম্পর্টেন্ট। মানে আমরা আসার সময় বলছিলাম এয়ার কোয়ালিটির ব্যাপারটা, তাই না? সো এয়ার কোয়ালিটি তো সব জায়গায় মানে দূষিত। মানে সামহাও আমরা কখনো আমাদের রিজনগুলোর ভেতরে যে রিসোর্সেসগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা এক্সপ্লোর করার চেষ্টা করিনি। মানে আমার মনে হয় আমি এত আপবিট আমার ইলেকশনস নিয়ে, কারণ আমার এই যে আমরা সাউথ এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে পার্টিকুলারলি ধরো ভারত, পাকিস্তানকে যদি আমি এখানে আনি, কারণ ওখানেও তো সিভিল সোসাইটির একটা মেজর রোল আছে। ওটা মানে আমি সবসময় স্টেট এবং সোসাইটির মধ্যে একটা লাইন টানার চেষ্টা করি। ইফ ইউ লুক এট নেপাল, শ্রীলঙ্কা, আমাদের অনেক ডেমোক্রেটিক অ্যাসপাইরেশনস আছে। উই ক্যান টক অ্যাবাউট মলডিভস, ভুটান, লাইক সবাইকে নিয়েই আমি কথা বলছি যে বিভিন্ন ধরনের গণতন্ত্র হতে পারে, তাই না? ভুটান হ্যাজ ইটস ওন মোড, সেটা একটা ভিন্ন ব্যাপার। বাট আমি যে প্রেক্ষিতে বলছি সেটা হলো দ্যাট আমরা যদি মানে হাউ ডু ইউ লুক, মানে আমি হয়তো আমারটা বলবো যে হাউ ডু উই কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, সেটা কিভাবে মানে অ্যাজ আ রিজন আমরা কি কানেক্ট করতে পারি? ডু ইউ থিঙ্ক দ্যাট দেয়ার ইজ আ পসিবিলিটি? খুব মনে হয়, কারণ কোর ইস্যুসগুলো, কনসার্নসগুলো স্পেশালি এনভায়রনমেন্ট রিলেটেড, মানে একটা যেটা সি লেভেল রাইজিং, আরেকটা মানে লেস অফ ওয়াটার ফ্লোজ, সেইগুলো তো সবার কাছে এফেক্ট করছে, নেপাল বলুন বা শ্রীলঙ্কা, আমার সবারই। সো সেই জায়গাগুলো তো আর এই জায়গা, আচ্ছা, আর কমন যেটা উইশেস অ্যান্ড ডিজায়ার সবার, প্লাস আমাদের যেগুলো আমি সবসময় বলি অ্যাগ্রিকালচারের যে ব্যাপারটা এত অ্যাডভান্সমেন্ট হচ্ছে আমাদের, বাট কখনো আমরা নিজেদের সঙ্গে ওটা ঠিক শেয়ার করে নিতে পারছি না। যে জিনিসটা আমরা সবসময় না, ঝগড়ার একটা পয়েন্ট আছে যে ও আপার রাইপিয়ারে জল দিচ্ছে না, পানি দিচ্ছে না। এখন আমাদের ওই জায়গাটাতে সরে গিয়ে যে ওয়াটার ফ্লোজ ইজ ওয়ান অ্যাসপেক্ট, কিন্তু হাউ ডু উই ডিসকাস আর অ্যাগ্রো প্র্যাকটিসেস, ট্রেডিশনস, কীভাবে ইন্ডিজিনিয়াস ওয়েতে আমাদের বাংলাদেশে থেকে কত কিছু শেখার আছে, যে সোয়াম্পি ল্যান্ডের ওপর বেড়া তুলে কিভাবে এরা এখানে ফসল ফলায়, সেটা তো আমাদের ওখানেও করতে পারছি না। আমরা ফ্লাড ম্যানেজমেন্টটা অনেক বেশি, সেই এই জায়গাগুলো না কিছু অল্প অল্প কোনো সেন্টার কাজ করেছে ঠিকই, বাট আই এম সেইং যে অ্যাক্রস দ্য ইউনিভার্সিটিজ করা হয়নি। তো অনেক জায়গা আছে যেগুলো করতে পারি। ডেমোক্রেসি, ভ্যালিউজ, এইগুলো তো আছে যেগুলো আমাদের রোজকার দিনে আছে। অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমাদের দেশেও ভীষণ একটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্টেবিলিটি আমরা আনতে পারবো, মানে গভর্নেন্স, গুড গভর্নেন্সের ভিতরে যে জিনিসগুলো পড়ে, ট্রান্সপারেন্সি বলো, আমাদের সেই এগুলো, এটা শ্রীলঙ্কাও যেটা হয়েছে যেটা দেখেছি, অফকোর্স এখন ইলেক্টেড গভর্নমেন্টের একটা সার্টেন এগিয়ে যাচ্ছে, ভালো করছে। নেপালে ইলেকশনস হতে চলবে, তো ওদের কাছেও তো এগুলো খুব ডিমান্ড না। গুড গভর্নেন্স ইজ এ ফ্যাক্টর, যেটা আমাদের দেশের ছেলেমেয়েরা, ইউথ বাংলাদেশের অফকোর্স
যেই কারণে এত কিছু মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা। সো আমাদের অনেক মানে কমন জিনিস যেটা ডিসকাস করার, যেটা থেকে আমরা মানে ডিসকাস করে ভালোর দিকে নিয়ে যেতে পারবো, ওইটা আমাদের খুব দরকার দেখার। হ্যাঁ, since you're talking about elections, let me come back to elections again. সেখানে আমার মনে হয় কি this was a মানে আজকে সকালে নিউজেই ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, he has congratulated তারেক জিয়া, পাকিস্তান থেকেও এসেছে, ইউএস থেকেও এসেছে, এতক্ষণে বোধহয় আরও অনেক এসে গেছে, যেহেতু আমি নিউজ দেখিনি সেটা। সো হাউ ডু ইউ থিঙ্ক মানে যে ইন্ডিয়ার যেই একটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও বাংলাদেশের প্রতি এমন একটা নেগেটিভ পোর্ট্রিয়ালগুলো চলছিল, ডু ইউ থিঙ্ক আফটার দ্য ইলেকশন দিস উইল স্টপ অর ইট উইল কন্টিনিউ এই ন্যারেটিভগুলো? মানে আমি খুব মানে কি বলি, দুঃখের সঙ্গেই বলছি কথাগুলো, যে অফকোর্স আমি এটাও বিশ্বাস করি সোশ্যাল মিডিয়া একটা ছোট জিনিসকে রিফ্লেক্ট করে। আমরা বোধহয় আজকাল সবাই এত ফোন ঘাঁটি আর আইপ্যাড ঘাঁটি যে ওটা চোখে পড়ে, কিন্তু দেয়ার ইজ অলসো আনাদার সোসাইটি অ্যাপার্ট ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া সাইড অ্যান্ড অফকোর্স স্টেট অ্যান্ড অল। সো সোশ্যাল মিডিয়াতে যেরকম আমরা এখানেও দেখি খুব অ্যান্টি ইন্ডিয়া রেটরিক দেখি, মানে আমি কখনো মানে আমাদের তো অনেকগুলো ইন্টারভিউজ এগুলো থাকে ইউটিউবে আর কিছু, ওই কমেন্টসগুলো দেখেই বোঝা যায় যে রিফ্লেকশনটা কীরকম। আমি বিশ্বাস করি যে যারা মানে সিরিয়াস অ্যানালিস্ট, যাদের সত্যি যাদের কথাগুলো গভর্নমেন্ট শোনে বা সোসাইটি যা ইনফ্লুয়েন্স করতে পারে, তারা কিন্তু এটাকে খুব ভালো চোখে দেখছে। মানে অফকোর্স আমি এক্ষুনি আমার একটা ম্যাপ দেখছিলাম যে কোথায় কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে ভোটের, কোথায় কে জিতেছে। তো আমাদের ইন্ডিয়াতে আজকে সকালে খুব অল্প সময়ের জন্য অনেক লোক আমাকে কথা বললেন যে বর্ডার ডিস্ট্রিক্টে জামাতের বেশি সিট পেয়েছে, তো সেটা নিয়ে আরেকটা আলোচনা শুরু হয়ে গেছে। এটা সব জায়গাতে আমরা জানি বর্ডার মানেই অনেকটু কঠোরভাবে যে মানে যাদের পলিটিক্যাল আইডিয়াগুলো তারা ওখানে বেশি পায়। সো এটা তো স্বাভাবিক, সেটার জন্য যে ওখানে জামাত সিট পেয়েছে মানে ইমিডিয়েটলি সেটা ভারতের পক্ষে খুব খারাপ একটা কনসিকোয়েন্স, সেটা একদমই না। আর সেটা সিরিয়াস যারা বোঝে বা জিনিসটা জানে একদমই সেটা সে মানে না। কিন্তু সেটাই বলছি, সোশ্যাল মিডিয়াতে আমরা বোধহয় বেশি নজর দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অসম্ভব মানে আমরা এই স্পেশালি যে লাস্ট 18 মাসের যে বাংলাদেশের যে সিচুয়েশনটা হয়েছিল, এত একটা মিসইনফরমেশন ডিসইনফরমেশনের একটা জায়গা তৈরি হয়েছে আমাদের দেশে। এইখানে আই সি দ্য সেম ইন শ্রীলঙ্কা, অতটা হয়তো লেভেল না, বাট আমাদের দুটো দেশে খুব বেশি হয়েছিল, নেপালেও হয়েছিল। কিন্তু এই জায়গাটা বোধহয় কোথাও একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা, মানে জেনজিদের সাথে একটা ওরা আমি বিশ্বাস করি ওরা খুব রেসপন্সিবল। এমন না যে জেনজি কিছু বোঝে না, জানে না, কিন্তু এই তখনকার মানে চমকতার জন্য জিনিসটা ওরা ঢুকে যায় তার মধ্যে, তারপরে সেটাকে নিয়ে আর ঘাটে না হয়তো। বাট আই থিঙ্ক একটা আমাদের মানে অ্যাজ প্রফেসর আমরা দুজনেই শিক্ষকতা করি, তো আমাদেরও একটা রেসপন্সিবিলিটি যে তাদেরকে বোঝানো যে তোমরা যে হঠাৎ করে এক সেকেন্ডে একটা কোনো কিছু শুনেই তোমরা একটা মিম ছেড়ে দিলে, সেটার যে কতটা কনসিকুয়েন্স হতে পারে আর কতটা খারাপ ফল হতে পারে সেটা ওরা ভেবে করে না। সো সেই জন্যে মানে আমার মনে হয় এটা একটা সব জায়গাতে, স্পেশালি যেটা আমি বলছিলাম যে ওই যে পিপল টু পিপল এনগেজমেন্টটা যদি বাড়ানো যায়, তাহলেই তো আগে যেটা আমাদের ছিল মানে কোথাও একটা ঝামেলা হলে ইজিলি বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করতে পারতাম যে কি আছে না আছে, কি হয়েছে অ্যাকচুয়ালি আমাদের বলো, সেইগুলো না কোথাও জায়গাটা কমে গেছিল। না, আমার মনে হয় কি এটা জানো একটা বড় জায়গা হলো কি আমাদের যারা ক্ষমতায় থাকে ওরা না খুবই একটা কোকুনের মধ্যে থাকে, এবং তারা ক্ষমতার মধ্যে কিন্তু একটা বিরাট আই উড সে ক্ষমতা আছে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার। এবং এই যে বিচ্ছিন্নতাটা বোধহয় যেটা আমার মানে আওয়ামী লীগের সময় যেটা হয়েছে, যে তারা সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। এবং ভারতেরও তারা শুধু আওয়ামী লীগের সাথে ডিল করেছে বা সরকারের সাথে ডিল করেছে। তা এই যে বাংলাদেশে যে ইউথ পপুলেশন, তারা ওই ইন্টারজেনারেশনাল যে একটা শিফট এসে গেছে, সেইটাকে বোধহয় নজরই দেয়নি, যার জন্য আমার মনে হয় যে এই ধরনের বক্তব্যগুলো আসছে। বিশেষ করে আমরা দেখছি অনেক
থেকেই যারা বাংলাদেশে ভারতীয় অ্যাম্বাসেডাররা সার্ভ করে গেছেন তাদের পক্ষ থেকেও আসছে, যেটা মানে আমাদের কাছে বেশ অবাকই লাগছে দ্যাট দে শুড নো অ্যাটলিস্ট বাংলাদেশের সোসাইটিটাকে, আমাদের পলিটিক্যাল কালচারটা কী ধরনের, এবং আমাদের মধ্যে যে একটা ভীষণভাবে সিনক্রেটিজম আছে সেটা তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার না, সেটাকে উপলব্ধি করার ব্যাপার ছিল। কামিং ব্যাক টু লাইক আমরা কীভাবে এগিয়ে যেতে পারি। দেখো রাধা, তুমি নিজেই কিন্তু কিছু ওষুধ নিয়ে এসেছো আমার মানে আমার ফ্যামিলিতে কিছু মানুষের ওষুধ লাগছে, বিকজ ওদের ট্রিটমেন্টগুলো কলকাতায় হচ্ছিল, এখন ভিসার কারণে তারা যেতে পারছে না। ইটস নট দ্যাট ওদের চেক আপ দরকার, কিন্তু ওষুধ শেষ হয়ে আসছে। সো এই জায়গাগুলো এগুলো তো খুবই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস, মানে এই যে কানেক্টিভিটির জায়গাগুলো ছিল, এখন এই সুবিধাটা বা এক্সেসটা তো সবার নেই। আমি জানতাম তুমি আসছো, আমি তার ওষুধটা আনতে বলেছি তোমাকে। সো এইগুলো মানে অনেক কিছু জায়গাতে মানে ভিসাটা কিন্তু আমাদের কতগুলো মেইন জায়গাগুলো আছে, যেরকম পানির কথা তুমি নিজেই বললে, তা ভিসাটা আমরা যেভাবে মানে বলা হচ্ছে যে আমরা ভিসা দিচ্ছি, বাট মেডিকেল ট্যুরিস্ট ভিসা তো নেই না, ট্যুরিজম ভিসাটা নেই, অথচ দ্যাট ওয়াজ আ মেজর সোর্স, মানে আমাদের কানেক্টিভিটির একটা মেজর সোর্স ছিল। সো আই হোপ দ্যাট ইলেকশন হয়ে যাওয়ার পরে এই জায়গাটাতে আমাদের রিল্যাক্সেশন আসবে আশা করছি। কারণ এক তো যেটা দেখো, দুটো দেশ মিলে গত 10 বছরে অনেক কষ্টে, অনেক অফকোর্স টাকারও একটা ব্যাপার আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছিল বর্ডারে, তাই না? ট্রেন চলছে, বাস চলছে, যেই কারণে ট্রেড এত প্রসপার। হ্যাঁ, আমাদের 18-19 লাখ বিলিয়ন আমরা ট্রেড করছিলাম, তো সেইগুলো তো সব স্থগিত হয়ে গেছে এই কারণে, যে এই পলিটিক্যাল একটা যেটা ডিসএনগেজমেন্ট হয়েছে। তো আমি যে আমাদের এই নর্মালসিটা এসে গেলে হোপফুলি আদার 2-3 দিনের মধ্যে এখানে গভর্নমেন্ট সেটেল করে, মানে এখন বোধহয় অফিসিয়াল ডিক্লারেশন অফ রেজাল্ট বোধহয় আজকে হবে, তাহলে তো গভর্নমেন্ট ফর্মেশন করতে আরো 2-1 দিনের ব্যাপার। তো আমার নিজস্ব ধারণার, আমি বিশ্বাস করি দ্যাট আমাদের ইউথ প্রজন্ম ওখানকার, তোমাদের তো নিশ্চয়ই একটা সোশ্যাল রেটরিক আছে, বাট আমার মনে হয় রেটরিকের ওপরে আমাদের উঠতে হবে, বিকজ আমি সবসময় আমার কাজের জন্য, তুমি এটা অনেকবার আমাকে বলেছি, দ্যাট এই যে রিজনালিজমের কথা বলছি, রিজননেসের যে কথাটা বলে, সাউথ এশিয়ানেসের কথা বলে, তার মধ্যে আমি বিশ্বাস করি ইন্ডিয়া বাংলাদেশ ইজ দ্য এপিটোম অফ দ্যাট। ওই আমি সবসময় একটা কথা বলি যে আমাদের ডেস্টিনিতে আছে একসঙ্গে কাজ করা, কারণ কাজ করলেই আমরা একসঙ্গে এগোতে পারবো, নট অনলি দুজনের জন্য বাট ফর দ্য রিজন অ্যান্ড ফর দ্য গ্লোবাল। এক্ষুনি দেখো না আমাদের সবার, আমরা কিরকম ইউএস এর ট্যারিফের এতে আমরা ধাক্কা খেয়েছি। আমার খুব মনে পড়ে কিছুদিন আগে, সেটাও 3-4 বছর আগে, আমি এখানেই বাংলাদেশের কিছু ইকোনমিস্টদের সাথে একটা কাজ করেছিলাম, রিজনাল ভ্যালু চেন, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, যে কিভাবে আমাদের সবার কাছে তো রেডিমেড গার্মেন্ট আছে কোর ইন্ডাস্ট্রি ফর আস, অল অফ আস। এইটা আমরা কি করে যদি একসাথে কাজ করি, এক তো আমাদের মানে সুবিধাগুলো এক্সটেন্ড করতে পারবো, কারণ তোমাদের এখানে খুব স্কিলড ওয়ার্কার্স, আমাদের দেশে আবার খুব ভালো মেশিনস, যেটা তোমাদের কাছেও ইউজ হয়, তোমরা আমাদের থেকে নাও, আমাদের কাছে র মেটেরিয়াল ভালো। শ্রীলঙ্কার, হ্যাঁ, আর শ্রীলঙ্কার আবার একটা সার্টেন সুপিরিয়র ফ্যাব্রিক যেটা আমরা পাই না, ওদের কাছে আছে। নেপালে অনেক জায়গা আছে যেটা আমাদের দিতে পারে, বিকজ ইন্ডাস্ট্রি ওদের ওখানে এখন এইভাবে হয়নি। তো আমরা চেষ্টা করছিলাম যে কি করে আমরা যদি একসঙ্গে একটা মানে কনসলিডেটেড ওয়েতে ইন্ডাস্ট্রিটা দেখতে পারি, তাহলে আমাদের সবারই কিন্তু আমরা ইউরোপে জিনিস দিচ্ছি, রেডিমেড গার্মেন্টের কথা স্পেসিফিকলি বলছি, আমেরিকা যাচ্ছে আমাদের জিনিস, তাহলে আমাদের বার্গেনিং পাওয়ারটা ওদের সাথেও তো বেড়ে যাবে। হ্যাঁ, সেটা অনেক বেড়ে যাবে। তারপরে দেখো কালচারালি না, সাপ্লাই চেইনটা আমাদের তো মানে কালচারালি আমরা যেটাকে স্কাই কালচার বলছি, সেটা তো উই আর সো ভেরি মাচ কানেক্টেড, মানে শুধু ভারতের সাথে না, এটা আমার মনে হয় অ্যাক্রস দ্য গ্লোব, মানে একটা গ্লোবাল কালচারই আমাদের এসে গেছে, তাই না? সেই জায়গাগুলো তো আমাদের ভীষণ স্ট্রং, আমাদের কুইজিনগুলো, আমাদের মশলা, আমাদের খাওয়া দাওয়া, এগুলো তো ব্যাপারগুলো আছে, জিনিসগুলো, বাট এগুলো তো এই জায়গাটাতে। বাট আমি আবারও ওই জায়গাটাতে আসতে চাচ্ছি যেখানে আমার মনে হয় দ্যাট যখন আমরা বলছি না যে আমাদের একটা রিকনসিলিয়েশনের দরকার, মানে আমার মনে হয় দক্ষিণ এশিয়াতে
you know, when you come to think of it, এই গত 1.5 বছর কিন্তু it has been so dense, ঠিক এত ইন্টেন্স গেছে, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। এই জিনিসগুলোকে ডিসএঙ্গেজ করতেও একটু সময় লাগবে, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় একাডেমির একটা বড় রোল আছে। আমি সবসময় বলি দ্যাট মানে ইন সাউথ এশিয়া আমরা কিন্তু একটা এপিস্টেমিক সোসাইটি গড়ে তুলতে পেরেছি। আরেকটা জায়গা খুব স্ট্রং, সেটা হলো উইমেন্স মুভমেন্ট। উইমেন্স মুভমেন্ট হ্যাভ অলওয়েজ অ্যাক্রস সাউথ এশিয়া তারা নিজেদের মধ্যে থেকেছে। এখানে মানে আমরা যদি একটা ইউথ এঙ্গেজমেন্টের জিনিসগুলোকে যদি, বিকজ উইমেন্স মুভমেন্ট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট ওয়ান হ্যাজ টু লুক টুয়ার্ডস দ্য ফিউচার, রাইট? সো সেই ইউথ মুভমেন্টগুলোকে, অথচ আমাদের ইউথ পিস অ্যান্ড সিকিউরিটি জাতিসংঘের কিন্তু এরকম ধরনের সনদও আছে, সেইগুলোকে যদি আমরা একদম মেইন স্ট্রিম করে নিয়ে আসতে পারি এবং সেগুলোকে যদি আমরা আমাদের ফরেন পলিসির সাথে অ্যালাইন করতে পারি, সেখানে আমার মনে হয় দ্যাট উই হ্যাভ ট্রিমেন্ডাস পোটেনশিয়ালস টু কোঅপারেট। মানে কতগুলো জায়গা না আমরা স্টেট সিকিউরিটি তো আছে, নিশ্চয়ই সেটা তো থাকবে, কিন্তু আমরা যদি একটু যেটা, আর আবার আমার না, আমি জানি না হোয়াটস ইয়োর টেক অন ইট, বাট আমার সবসময় মনে হয় যে আমরা যে বাইনারিটা টানি দ্যাট দিস ইজ হিউম্যান সিকিউরিটি, দিস ইজ স্টেট সিকিউরিটি, সেটা কিন্তু অনেকটা আর্টিফিশিয়াল একটা বাইনারি, বিকজ আফটার অল হিউম্যান সিকিউরিটির উপরেই তো স্টেট সিকিউরিটি, মানে দিস শুড রান প্যারালাল টু ইচ আদার, তাই না? স্টেট সোসাইটি এইগুলো তো একসাথে এগিয়ে যেতে হবে। সো but in Bangladesh I don't see much focus on it. আমরা somehow আমাদের একাডেমিয়াতেও আমরা দেখছি যে সিচুয়েশন ইজ লাইক দ্যাট, যেখানে মেইন স্ট্রিম সিকিউরিটি টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। I just মানে how do you feel about it in India? ওখানেও সেরকমই হয়। আমাদের দেখেছি নানা জায়গায়, যেগুলো স্পেশালি বর্ডার এরিয়াস বলো, এইদিকে মিয়ানমারের দিকে হিউম্যান সিকিউরিটি জিনিসটা চোখে পড়ছে, সবারই কথা উঠছে, বাট ইটস নট প্রায়োরিটি এরিয়া। কিন্তু আমি খুবই বিশ্বাস করি, স্পেশালি ইফ ইউ লুকিং এট আমাদের বাংলাদেশ ভারতের মধ্যে আরেকটা বোন অফ কন্টেনশন হ্যাজ অলওয়েজ বিন বর্ডার কিলিং। আমি সবসময় সেটা বলি যে ভারতের পক্ষেও সেটা ভালো নয়, তো সেইটা কেন আমরা একসঙ্গে রিজলভ করতে পারবো না? অ্যান্ড সেটা এখন আমাদের অনেক কাছে টেকনোলজি হাতে এসে গেছে। মানে আমরা যেগুলো আগে বলতাম যে অন্ধকারে দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারি না কারা, আমরা সবাই জানি যে এখানে স্মাগলার্সদের একটা কার্টেল তৈরি হয়েছে, বোথ আমাদের দুদিকে একসাথে তারা কাজ করে। তো সেই কার্টেলটাকে কেন আমরা ভাঙতে পারছি না? এটাকে একটা ইনফর্মাল ইকোনমি হিসাবে কিন্তু আমাদের, আমরা তো একসময় বর্ডার হাটের কনসেপ্ট নিয়েও ডিল করেছি না, কিন্তু আমি তো কত পেপার লিখলাম ওটা নিয়ে, কিন্তু বর্ডার হাটটা তো খুব একটা আমরা এগোতেই পারলাম না। আমার খুব কত মানে ইউটোপিক আইডিয়া ছিল, মনে আছে একটা স্কুল কলেজ একসঙ্গে হবে, মিউজিক শিখবো একসাথে, বর্ডারে হসপিটালস হবে, হসপিটাল মানে সার্ভিস। আমি বলতাম যে আমাদের বেশি টাকা লাগবে না, জাস্ট সার্ভিস গুলো ছড়িয়ে দিতে পারি যাতে। বাট সেরকম অনেকটা এগিয়েও গেছিলাম, কিন্তু আবার যেটা হলো স্টেট সেন্ট্রিক কিছু জিনিস হয়ে গেল। যে আমরা সবসময় মানে আমরা এত লিখে এসেছি না বর্ডার্স নিয়ে, যে বর্ডার্স গুলোকে কিভাবে আমরা আরো একটু শীতল বর্ডার করতে পারবো, তো সেই জায়গাগুলো একদম উল্টে গেল না? আমার মনে হলো কি গত 1.5 বছরে আমরা অনেক পিছিয়ে গেলাম। একদমই তাই। মানে since you come from India, like I would like to know from you that আমাদের এখান থেকে তো আমাদের মনে হচ্ছে যে কি মানে দ্যাট মানে মেজর রিজন যে আমরা এত পিছিয়ে গেলাম is because you did not connect with the people of Bangladesh. How মানে তোমার কি মনে হয় দ্যাট ইজ আ কারেক্ট? আমি অনেক সময় সেটা বিশ্বাস করি, আমি বলেওছি বারবার এটা নিয়ে কথা, কিন্তু গভর্নমেন্টের আইডিয়া হচ্ছে গভর্নমেন্ট কাজ করছে কাদের জন্য? পিপল সেন্ট্রিক। তো এই যে এতগুলো ক্রস বর্ডার কানেক্টিভিটি করিডোরস তৈরি হলো, তো পিপল হচ্ছে। বাট আমরা একটু মানে আমরা যারা এমনি কাজ করে একটু খুঁটিয়ে দেখতে চাই যে যেটা ভিসার ব্যাপারে বা কিছু ব্যাপারে, মানে একটা খুব সেন্সিটিভ জিনিস হতো আগে, যে আমরা কিন্তু রিসার্চের জন্য ভিসা পাই না, দেখেছো? হ্যাঁ, সেই জিনিসগুলো বারবার মানে আমাদের কতদিনের জন্য ভিসা চাই দরকার সেটা আমাদের বলা হয়, দুদিকেই এখন খুব পরিস্থিতি। বাট আমি আগেন বলবো যে আশা করছি, আরেকটা কথা তুমি শুরু করেছিলে যে রিকনসিলিয়েশন, সেই জায়গাটা আমাদের খুব দরকার। আর আই রিয়েলি হোপ দ্যাট
ঢাকায় এখন নতুন গভর্নমেন্ট আসছে, বিএনপি লেড, আমাদের ওখানে প্রাইম মিনিস্টার মোদি হ্যাজ অলওয়েজ বিন ভেরি সাপোর্টিভ অফ দ্য ইন্ডিয়ান নেইবারহুড। উনি তো নেইবারহুড ফার্স্ট এইসব পলিসি তো শুরুই করেছিলেন, একসময় খুব ভালো যাচ্ছিল আমরা জানি। বাট সামহাউ অ্যাগেন যেটা মনে হয়েছে কিছু বছর ধরে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভালো সম্পর্ক যাচ্ছে, কিন্তু আর গ্রাউন্ডে কি হচ্ছে সেটা লেট মি মানে when you said neighborhood first এবং but from মানে বাংলাদেশ, আমি স্টেটের মানে গভর্নমেন্টের কথা বলছি না, সেই সময়কার গভর্নমেন্ট, কিন্তু আমাদের ভিতরে ওইটা নিয়ে অনেক ক্রিটিক ছিল। We never felt that Indiaর যে neighborhood first পলিসিটা, we felt from our side, আমি আমাদের পারসেপশন বলছি, that এটা সামহাও ইন্ডিয়ান ইন্টারেস্টটাকে বেশি সার্ভ করেছে রাদার দেন আর্স। মানে সেইভাবে আমার এই পারসেপশনগুলো ইন্ডিয়া নিডস টু অ্যাড্রেস মেবি সেন্সিটিভলি, অর ডু ইউ ফিল দ্যাট আমাদের থেকে এগুলো বেশি আসে? সেটা একটা ঘটনা যে বাংলাদেশ এটা একটু বেশি চিন্তা করে, বা আমি বলি কি সবসময় আমাদের দেশে না কারোর সময় নেই ভাবনা করার, চিন্তা করার যে কেন এটা ওদের হচ্ছে। ইনফ্যাক্ট একটা নতুন একটা পেপার লিখেছি আমি, বইটা জাস্ট ছেপেছে, আই হোপ। আমার পেপারটা ওয়াজ ফোকাসিং অন দিস, যে এই যে সেন্টিমেন্ট অ্যানালিসিস মতন করে জিনিসটা, যে কেন এই জিনিসটা মানে বাংলাদেশের কাছে ফেলানির যে ইনসিডেন্টটা খুব এখনো আঘাত দেয়। ইন্ডিয়া বলছে আচ্ছা হয়ে গেছে তো এখন লেটস মুভ অন। মানে আমি বলছি এই যে ডিফারেন্স, নট দ্যাট উই ডোন্ট মিন ওয়েল, আমরা কেউ চাই না কখনো এরকম একটা সিচুয়েশন হোক। আমরা যারা এটা নিয়ে কাজ করি কেন সবাই অ্যাক্রস দ্য বোর্ড, খালি হিউম্যানিটেরিয়ানের অ্যাসপেক্ট থেকে বলছি না, কিন্তু সেটা নিয়ে বসে থাকতে আমরা চাই না। মানে আমাদের জিনিসটা আমি সবসময় বলি আমাদের ছেলে মেয়েদের না সময় নেই, মানে ওরা এগিয়ে যাচ্ছে, ওরা মানে ওদের জিনিসটা একটু অন্যভাবে দেখে ওরা। বাট আই থিঙ্ক জাস্ট নাও মানে আমাদের যেটা হয়েছে, মানে আমি বলি কি হিস্ট্রিটা খুব আমাদের জানার দরকার। মানে অফকোর্স মানে ইফ ইউ ডোন্ট রিমেম্বার হিস্ট্রি ইউ আর বাউন্ড টু রিপিট দ্য মিস্টেক্স। সো বাট দ্য হিস্ট্রি ধরে বসে আমাদের আবার গেলে চলবে না। আমাদের যেটা হয়েছে উই মাস্ট মানে ট্রাই অ্যান্ড পুট আ লিড অন ইট। ক্লোজার আসবে কিনা আমি জানি না, বাট এই যে যেটা আমাদের এখানে আমি প্রায় শুনি, আমি তো মানে তোমার জন্য বলো, আমরা অন্য বন্ধুদের জন্য বলে, আমি সবসময় ইউনিভার্সিটিতে গিয়ে মিট করি, বাচ্চাদের টক দিয়ে করি, তো ওদের একটা সবসময় পারসেপশন লাস্ট 10-12 বছরে তো পারসেপশনটা আরো বেশি গেঁথে গেছে। তোমার মনে আছে তুমি বোধহয় গত বছরই এটা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা লেকচার দিচ্ছিলে, তখন তুমি বলেছিলে যে তোমরা আমার মানে why do you think of India always as the big brother, why can't you think of us as the elder sister? এবং স্টুডেন্টরা বলেছিল that we don't see the compassion in India. Perhaps that is the crux of the problem, that এখানে আমরা আমাদের মধ্যে এই পারসেপশনটা আবার ইমাজিনারিও না। না when you said না যে তোমাদের ছাত্ররা মানে ইন্ডিয়াতে কারো এত, বিকজ ইন্ডিয়া এত বড় দেশ, কিন্তু আমাদের এখানে তো ফেলানি is a symbol for us, and it is something which will remain with us, যে কিভাবে একটা বাচ্চা মেয়ে এভাবে এই অবস্থায় পড়েছিল, and because border killing বন্ধ হলো না, সেই জায়গাটা তো আমাদের একটা সোর পয়েন্ট থেকে যাবে না সাধারণ মানুষের মধ্যে। আমিও এটা ফিল করি দ্যাট এগুলোতে তো অনেক সেন্সিটিভিটি দরকার ছিল। এবং এখন আর আমি ইউএস মেক্সিকো বা ইউএস ক্যানাডার উদাহরণও দিতে পারবো না দ্যাট ওরা কিভাবে ভালো নেবার্স হিসেবে থাকছে। পৃথিবীতে তো একটা ওভারঅল আমরা দেখছি যে অন্যরকম ট্রেন্ড যাচ্ছে। আই হোপ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া সে ধরনের হবে না, আমি আশা করছি যে এই যে নেপাল ইলেকশন হয়ে যাক, এখানে তো হলো, আমরা উল্টো এখন ওদেরকে শেখাবো যে কিভাবে, আমরা তো সবসময় এক্সাম্পল দিতাম না সিমলেস মুভমেন্ট, আমরা কি করে করতে পারি। হ্যাঁ, ভয়েসেস ফ্রম দ্য সাউথ যেটাকে আমরা বলি, মনে সেটাকেই আমাদের খুব দরকার। এটা আমাদের, আমি এটাও মনে করি যে when we talk of a global south, it's a very differentiated south, এমন না যে সবারই একই কথা হবে, বাট we আমাদের তো সেই কালচারটা আছে না যে সবাইকে নিয়ে চলা, মানে ডিফারেন্ট ভিউজ পারসেপশনস গুলো, মানে হয়তো সেটা স্টেট লেভেলে আমরা দেখি না, বাট এট দ্য সোসাইটাল লেভেল নিশ্চয়ই, তাই না? মানে নানা টাইপের আইডিয়া, ধারণা, চিন্তা সব একসঙ্গে আমরা করে এগোতে পারি। এই সিনক্রেটিজমটা না কোথায় যেন আমরা হারিয়ে ফেলছি, সেই জায়গাটাকেই কিন্তু আমাদের আবার তুলে ধরতে হবে। এবং আই বিলিভ যে দ্যাট কনভারসেশনস সেটা অনলাইনেও হতে পারে,
কারণ হ্যাঁ, এখানে- আমাদের মধ্যে একটু ডিফারেন্ট ফরম্যাট আমাদের আবার শুরু করা উচিত, কারণ মাঝখানে একদমই স্থগিত হয়ে গেছিল, নট অনলি 24শে অগস্টের পরে, তার আগেও বেশ আমরা কিছুদিন দেখেছি যে হয়নি এই টাইপের, মানে ফ্রি ফ্র্যাঙ্ক ডিসকাশন যেগুলোকে বলি, যে আমাদের কেউ শুনছে বলে এটা বলবো না, যেটা মাঝখানে খুবই হয়েছিল। মানে না দেখো রাধা, একটা কথা বলি, মানে ডোন্ট টেক ইট পার্সোনালি। আমার কিছুদিন আগেও আমার কিছু গেস্ট এসেছিল ইন্ডিয়া থেকে, আমি সারাক্ষণ দেখছিলাম যে সেখানে ওখান থেকে ওর জার্নালিস্ট ফ্রেন্ডরা তাকে ফোন করছিল যে বাংলাদেশের এত অবস্থা খারাপ, ওর সিকিউরিটি কেমন হবে, তুমি এসেছো, তোমার পরিবারের লোকরাও খুবই চিন্তিত তোমাকে নিয়ে। তখন না এটা আমাদের মনে হয় যে এই ধরনের একটা মানে এটা কারা তৈরি করছে ওদের মধ্যে এই ফিয়ারটা। মানে আমিও তো একজন বাংলাদেশি, যখন ইন্ডিয়া যাই আমার মানে অনেকে আমাকে কিন্তু 24 পরে বলেছিল যে তুমি যেও না, কি রিঅ্যাকশন হবে, বাট আমার এক্সপিরিয়েন্স ওয়াজ সো প্লেজেন্ট ইন দ্য ইমিগ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ এভরিওয়্যার। এবং ইউনিভার্সিটিগুলোতে আমি গেছি, কথা বলেছি, আই নেভার ফেল্ট দ্যাট এনিথিং হ্যাজ চেঞ্জড, অ্যান্ড আই এম শিওর ইউ হ্যাভ দ্য সেম এক্সপিরিয়েন্স ওভার হিয়ার, তাই না? আমি যে কবার এই 24শে আগস্টের পরে এসেছি, 2-3 বার, খুব অ্যাক্রস দ্য বোর্ড ভালো এক্সপিরিয়েন্স, সেটা ইউথের এনগেজমেন্ট বলুন, মানে আর অফিসিয়াল জায়গায় বা হোয়াট এভার, খুবই ভালো। তো সেটাই বলছি, এই যে ন্যারেটিভটা একটা মানে গ্রসলি ইনকারেক্ট ন্যারেটিভ তৈরি করে একটা সার্টেন সেকশন, আর বিকজ ওই আমরা একটা কথাই লুজলি বলি, আর খুব আপত্তি আমার কথা, তাও বলছি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এত একটা ফ্লিক অফ আ সেকেন্ডে জিনিসটা ফরওয়ার্ড করে দিচ্ছে, আমরা ভেবেও দেখি না যে ওটার কি বাজে কনসিকুয়েন্সেস হচ্ছে। মানে এই যে আমি এসছি সেটা নিয়ে অনেক চিন্তার একটা জায়গা, একদমই চিন্তা, মানে তুমি আমার ফ্যামিলির মতো, তোমাকে সবাই চেনে, যে দে ফিল আই এম গোইং টু বি ওকে, কিন্তু এটা ঘটনা যায় যে জার্নালিস্ট যাদের সঙ্গে রাস্তায় দেখা টাকা হচ্ছে, ফোনে কথা হচ্ছে, সবাই বলছে যে তারা সবাই বাড়ির পরিবারের লোকরা বলছে বাবা ঠিক থাকিস, সেফ থাকিস। আরে কেন সেফ থাকবো না? মানে সেটা না আমাদেরকে না অনেক আহত করে। নিশ্চয়ই। দ্যাট ওয়াই আমরা এখানে 17 কোটি 18 কোটি মানে মানুষ বাস করছে, তো ইটস নট আ জাঙ্গল স্টেট। এবং গতকাল এত বড় একটা ইলেকশন হলো, যেখানে 12 কোটির না, ইনফ্যাক্ট আমি বলি ইলেকশন কমিশনের ব্রিফিং আমি যখন গেছিলাম, বিকজ আই কেম অ্যাজ আ ইন্টারন্যাশনাল অবজার্ভার, ইলেকশন কমিশনের প্লাস যারা দিচ্ছিলেন ব্রিফিং, খুব বলেছে আপনারা প্লিজ বাংলাদেশের বাইরে যান, কোথাও কোনো আনসেফের জায়গায় নেই, মানে সেফটি আমরা এশিওর করছি, আর যদি কখনো মনে হয় একটা আমাদের বলা হয়েছিল একটা ফোন কল বা একটা কিছু, দেখবেন কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি ফোর্স বা ইউনো অ্যাপারেটাস উইল বি দেয়ার টু সাপোর্ট ইউ, বাট আপনারা প্লিজ বাইরে গিয়ে দেখুন যে কতটা সেফ বাংলাদেশ। এটা কিন্তু হি ওয়াজ মিনিং ফর দ্য এন্টায়ার ইন্টারন্যাশনাল গ্রুপ যারা এসেছিল। তো অবভিয়াসলি একটা এরকম একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে, আর এটাও ঘটনা, এটা তো উই কান্ট ডিনাই যে গত 18 মাসে বা 15 মাসে যে মোবোক্রেসিটা দেখেছি, হঠাৎ করে দেখেছি, আমি বলতে বাধ্য হয়েছি যে আমি নিজে অনেকবার লিখেছি, মানে হিন্দুর জিনিসটা আমি অনেকটা পড়াশোনা করেছি, দেখেছি যে এটা বছরের পর বছর হয়ে চলেছে, হিন্দুর যে ফিলিং অফ ইনসিকিউরিটি, তারা যে বেরিয়ে যাচ্ছে দেশ থেকে। আমাদের দেশে আমি অনেক ইন্টারভিউ করেছি যেগুলো নিয়ে আমি লিখেছি। এইখানে হঠাৎ করে যে অ্যাটাকগুলো শুরু হলো, মোবোক্রেসি অ্যাগেন, মানে কেউ জানলোই না এক্স্যাক্টলি দাস কি বলেছিল, কিন্তু ঝাঁপিয়ে পড়ে 22 জন তাকে মেরে ফেললো। সেই যে সামথিং অফ কোর্স এগুলাকে মানে দিস ইজ সামথিং আমার ফিয়ার সাইকোসিস তৈরি করেছে। বাট ইউ নো লাইক অ্যাজ কিছুক্ষণ আগেও আমরা এটা আলোচনা করছিলাম সেখানে, যে দিস ইজ অ্যান অনগোয়িং প্রসেস, এবং একটা মেজরিটেরিয়ান স্টেটের কিন্তু এটা একটা যেখানে মাইনরিটিসটা মেজরিটেরিয়ান স্টেট মাইনরিটিসটাকে তৈরি করে। দিস ইজ ট্রু ফর ইন্ডিয়া, দিস ইজ ট্রু ফ্রম শ্রীলঙ্কা, বাট দিস শুড নট বি দেয়ার। মানে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্বাধীন রাষ্ট্রে সব নাগরিকেরই সমান অধিকার অবশ্যই থাকতে হবে। বাট আমি বলছি যে এই ফিয়ার ফ্যাক্টরটা যে কোনো সরকারকে এটা অ্যাড্রেস করতে হবে, এবং এটা ভারতের জন্য সত্য যে ওখানকার যে মুসলিম মাইনরিটিসরা আছে তাদের ফিয়ার ফ্যাক্টরটাও অ্যাড্রেস করতে হবে। যেরকম আমরা খুবই কনসার্ন তোমাদের সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে, তারপর আসামে যেগুলো হচ্ছে এগুলো নিয়ে আমাদের অনেক কনসার্নস আছে। বাট ইউ নো লাইক হাউ ইউ কমিউনিকেট ইট টু দ্য আদার পার্টি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই জায়গাটা। বাট ইউ নো তোমার সাথে কথা বলতে গিয়ে না আমি ওই জায়গাটা
because you are a good friend and we had been communicating almost on a daily basis, regular, মানে এখানে কোনো কিছু তোমার দেশে কিছু ঘটলে বা বাংলাদেশ নিয়ে কিছু হলেই তো আমি সাথে সাথে তোমাকে ফোন করে জিজ্ঞেস করি না যে তোমাদের রিয়াকশনটা কি, কেন হলো, অ্যান্ড ভাইসা ভার্সা, মানে তুমিও আমাকে করো, that you are here as an election observer. So if I were to ask you what is your greatest take from this election, what would you say? That firstly, I think, as I said, I'm very or impressed. major shift, major take from হ্যাঁ, this মানে election. যেটা আমাদের একটা যেটা ভয় ধারণা ছিল যে ইলেকশন হবে হবে না, কারণ একটা খুব আনস্টেবল সিচুয়েশন তো দেখেছি আমরা অগস্টের পরে, না, যেটা হঠাৎ করে লোকরা হয়ে যাচ্ছে। বাট এই যে ইন্টারিম গভর্নমেন্ট, দেখো সবচেয়ে আগে যেটা আমরা মানে চোখের সামনেই দেখেছি তুমি আমি, যে ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েশন হয়েছিল। তো সেই সিচুয়েশনে গিয়ে যে জিনিসটা এত সুন্দর করে করা হবে, যে সিকিউরিটি প্যারামিটার্স গুলো রক্ষা করে সবকিছু খুব ভালো। আমরা রাস্তায় দেখেছি বিজেপির বাসেস যাচ্ছে আর হ্যাঁ সবই দেখেছি। আর আমাদের ওদের যেটা বললাম যে ইলেকশন কমিশনার যে ব্রিফিং গুলো করেছিল ওয়াজ ভেরি অ্যাসিওরিং। আই কেম ব্যাক এন্ড টোল্ড ইউ যে কি ইমপ্রেসড আই ওয়াজ উইথ দ্য ওয়ে, এত সুন্দর করে এক্সপ্লেন করে জিনিসগুলো আমাদের বুঝিয়েছে যে কি কি সিচুয়েশন ওরা কিরকম। যেটা এই যে ইলেকশনে আরেকটা যেটা আমি বলি, এটা বোধহয় নতুন হয়েছে বাংলাদেশে, আমি মনে করি না আমাদের দেশেও দেখিনি, মানে বডি ক্যামেরা থেকে শুরু করে ড্রোন ক্যামেরাজ আসা হচ্ছে। টেকনোলজি হ্যাজ বিন ইউজড ভেরি এফেক্টিভলি ইন দিস ইলেকশন, এবং সবাই এত হেল্প করছিল। আমার কিন্তু একটু সমস্যা হচ্ছিল আমার ইয়েটা সেন্টারটা খুঁজতে, কারণ মানে আমাকে যেটা একটা বাচ্চা ছেলে যে ভলেন্টিয়ার ওখানে, সে বললো 2 দিন আগে অ্যাপগুলো চেঞ্জ করা হয়েছে, তো ওরা শব্দটা ইউজ করলো সেন্টারে মাইগ্রেশন হয়েছে। বাট সে বলছিল, খুবই বাচ্চা ছেলে, সে বলছিল যে আমাদের ইনস্ট্রাকশনস আছে কেউ যে কোনো ভোটার যেন ভোট না দিয়ে ফেরত না যায়। ঠিকই, মানে এন্ড হি ফাউন্ড ইট আউট ফর মি। ওয়েবসাইটটা খুব দারুণ কাজ করেছে। মানে আমি অন্য বন্ধুদের সাথে কথা বলেছি, এনআইডি নাম্বারটা দিলেই তোমার এক্সাক্ট বুথের ডিটেইলস এসে যাচ্ছে। সো দিস ইজ ফ্যাবুলাস। মানে এটা তো এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কি নট অনলি আই ফেল্ট ভেরি সিকিউর, মানে আমার মধ্যে কোনো ভীতি কাজ করেনি, বাট মানুষের মধ্যে যে উল্লাসটা, না একটা ফেস্টিভ মুড, তাই না? নিশ্চয়ই, একদমই ছিল সেটা, কালকে একদমই ছিল। মানে ইট ওয়াজ কোয়াইট আনথিঙ্কেবল দ্যাট এই ধরনের তো সেটাই যে এটা হতে পারে, ইনস্টেবিলিটি আসে, এটা তো দেশের হবে। বাট অ্যাট দ্য সেম টাইম যখন গভর্নেন্স মানে ইন্টেনশন ওয়েল থাকে, তারা আবার সেটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারে। এক্স্যাক্টলি যেটা হয়েছে, ইলেকশন হয়েছে এত সুস্থ সুন্দরভাবে। আমার মনে হয় কি আমাদেরকে একটা পজিটিভলি আমাদের মাইন্ডসেটটাও পজিটিভ করতে হবে। মানে লাইক আমাদের এখন অ্যাজ স্প্রিং টাইম, বসন্ত আসছে সামনে, যারা মুসলিম জনগোষ্ঠী মানে বৃহৎ, তাদের জন্য রোজা এগুলো আসছে, তারপরে তো ঈদে পরে আমাদের পুজোর সময়গুলো আসবে, সব কিছু মিলিয়ে মানে একটা যে কালেকটিভনেসটা আছে আমাদের বাংলাদেশের ভেতরে, এবং সেখানে যে ভীষণভাবে সিনক্রেটিজমটা কাজ করে, আই হোপ দ্যাট ওই জিনিসটা একটা মানে মনে হচ্ছিল কি মানে যেভাবে মিডিয়া, মানে আমি বলবো সোশ্যাল মিডিয়া ন্যারেটিভটা গুলো আসছিল, আমার কাছে মনে হচ্ছিল কি আরে এটা কোন বাংলাদেশের কথা বলছে, এই বাংলাদেশকে তো আমি আই বিং আ বাংলাদেশি, আমি হ্যাঁ আমি বাঙালিও বাংলাদেশিও, আমি তো ওই ন্যারেটিভটাকে চিনতেই পারছি না। গতকালে ইলেকশনটা আমাকে আবার মনে করিয়ে দিল যে that no same Bangladesh যাকে আমি রিলেট করতে পারি, মানে আমি I felt confident about it সেই এটাতে। না let's I think আমরা খুব upbeat, মানে it's too soon to say কি এরকম, but incrementalism, morning shows the day. I think we are on a good path yes, ahead. we are on a good path ahead with good intentions from all quarters and sides, and I think আমার যেটা আমরা এক্ষুনি বলছিলাম যে ইউথ ডিভিডেন্ডের ব্যাপারে, যে যারা হয়তো পলিটিক্স জয়েনও করেনি বা এনসিপি আমরা জানি 5টা সিট পেয়েছে, বা কিন্তু তাদের বাদ দিয়েও বলছি ইউথের যে অ্যাকাউন্টেবিলিটি চাওয়ার, কালকে ইনফ্যাক্ট আমরা যখন আমি ঘুরে বেড়াচ্ছিলাম বুথে, অনেকেই এরকম কথা বলছিল, কারণ ইন্টারভিউ দিচ্ছিল ছেলেমেয়েরা, যে আমরা ট্রান্সপারেন্সি চাই, করাপ্ট ফ্রি দেশ চাই, অ্যাকাউন্টেবিলিটি চাই। এই জিনিসগুলো না খুব
পজিটিভ মানে হোল্ড প্রেশার রাখে গভর্নমেন্টের ওপর বা গুড গভর্নেন্সের জন্য। তো আমি খুব আশাবাদী যে এই এখন আমরা জানি তারেক রহমান উইল বি লিডিং দ্য গভর্নমেন্ট। উনি আমরা দেখেছি ওনার মেয়ে সঙ্গে আছে, ক্যাম্পেইনগুলো করছেন। শি ইজ ইয়াং, শি অবভিয়াসলি রিলেটস টু দিস ইয়াঙ্গার ইউথ পপুলেশন। ওনার স্ত্রী ওনার সঙ্গে আছেন। সো এগুলো খুব পজিটিভ মেসেজ কনভে করে, and I think his attempt to take everybody মানে together. ওই যে একটা স্টেবিলিটি জায়গাটা, সিকিউরিটি জায়গাটা, যে হ্যাঁ মানে আমি একটা সিকিউরড এনভায়রনমেন্টে আছি, সেফ জায়গায় আছি, যেটার জন্য বাংলাদেশকে মানে অনেকটাই, যে তুমি মব ভায়োলেন্সের কথা বললে, মানে এমন একটা ইমেজ তৈরি হয়ে গেল বাংলাদেশের, যেখানে আমরা অ্যাজ আ বাংলাদেশি আই সাফার্ড, এবং শুনেও খারাপ লাগতো, বিকজ উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি। এত বড় মানে আমাদের জন্য প্রত্যেকটা জায়গাগুলোই খুব ইম্পর্টেন্ট ছিল। So let us hope that we will মানে বাংলাদেশ, ইন্ডিয়া এবং সাউথ এশিয়া সব মিলিয়ে, এবং let us hope এই বসন্তের on the first day of spring যে we will have a colorful world. Yes, absolutely. When you know, like আমরা যখন কালারফুল বলছি, এটা means you know, where there are not only inclusive একটা pluralistic একটা, সবাই একসঙ্গে কি করে আমরা এগোতে পারি, of course সেটাই আমাদের বোধহয় aspiration থাকা, মানে we have to keep our dreams alive, of course. And this wonderful election yesterday has certainly been a reflection that when we are allowed to dream and the dreams do takes place. Yes. So রাধা, তুমি আমি আশা করব আবার আসবে ঢাকায়। খুব খুশি হয়ে, ভালো লাগে সব সময়। So looking forward to